বাহির সংসারে মানুষ মরলে তাকে পুড়িয়ে ছাই করি, মাটির তলায় কবর দেই। মনের সংসারে মানুষ জীবিতকেও মাটির তলায় চাপা দিয়ে নিশ্চিন্ত হয়। ভালোবাসার এমন এক অনুযোগ নিয়ে যখন কোনো গল্প প্রকাশ পায়, তখন বোঝাই যায় এই গল্পটি অন্য সব গল্পের মতো নয়। যেখানে রয়েছে লেখকের চমৎকার উপস্থাপনা, যা মানুষকে আকর্ষণ করে আদিমতম আকাঙ্ক্ষায়। আর সেটা যদি হয় বাস্তব কোনো ঘটনার প্রেক্ষিতে, তাহলে কেমন হয়? জি, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম উপন্যাস সপ্তপদী। মাত্র ৮০ পৃষ্ঠার এই উপন্যাসটিতে কৃষ্ণেন্দু কিভাবে রেমারন্ড কৃষ্ণেন্দু, রিনা ব্রাউন ভাড়ায় খাটা এক পতিতায় রূপ নেয় তার গল্প বলবো। কেন সবকিছু জানার পরেও কৃষ্ণ অপেক্ষায় থাকে রিনা ব্রাউনের, আর রিনা ব্রাউন কেন গলিত লাশ হয়ে রাস্তার ধারে পড়ে থাকে? সব প্রশ্নের উত্তর আছে এই সপ্তপদী উপন্যাসে। আসুন শুরু করা যাক আজকের উপন্যাস সপ্তপদী। ৬ ফুট লম্বা একটা মানুষ, হয়তো ইঞ্চি ২ বেশি হবে। দৈর্ঘ্যের অনুপাতে মনে হয় দেহ কিছু শীর্ণ, কিন্তু দুর্বল বা রোগজীর্ণ নয়। এলাকায় পরিচিত পাগলা পাদ্রী হিসাবে, পেশায় ডাক্তার। নিজের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, যেখানে বিনামূল্যে চিকিৎসা চলে। সাইকেল চালিয়ে আশপাশ গ্রামের চিকিৎসা দিয়ে বেড়ায় সেই পাগলা পাদ্রী। মেদিনীপুরে তার একটি আশ্রম। এই আশ্রমে পাগলা এই আশ্রমের পাগলা পাদ্রী আর কেউ নন, এই উপন্যাসের নায়ক কৃষ্ণেন্দু রেডামন্ড বা আমাদের কালাচাঁদ। সময়টা ১৯৪৪ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল অবস্থা। মেদিনীপুরের পাশে বাসুদেবপুরে একটি বিমান ঘাঁটি তৈরি হয়েছে, যেখানে আসে বিভিন্ন রঙের এবং গোত্রের আর্মি অফিসারদের জিপ। তারা আসার সময় সঙ্গে নিয়ে আসে একজন করে মদ্যপ নারী। এসব নারী তাদের ভোগের বস্তু। গ্রামের লোকেরা এসব মদ্যপ নারীদের ঠিকুজি খুঁজতে থাকে, কিন্তু মাঝে মাঝে আর্মি অফিসারদের ছুড়ে দেওয়া ২-১টা টাকা বা পয়সা তাদের সেসব ভুলিয়ে দেয়। তারা দিনের আলোয় জিপের মধ্যে নারী ভোগ তখন জায়েজ বলে মনে করে। গ্রামের অভাবী মানুষগুলো তখন তাদের চরিত্র নিয়ে নয়, পুরনো আদুলি নিয়ে গল্প জুড়ে দেয়। ঠিক এরকম একটি জিপ থামে পাগলা পাদ্রীর আশ্রমের সামনে, শালবনের পাশে। সেই জিপে থাকা মেয়েটি যখন পানি পানি করে চিৎকার করে, তখন আর্মি অফিসারটি তার মুখে ডলার ছুঁড়ে দেয়। এই ঘটনা দেখে পাগলা পাদ্রী এই উপন্যাসের নায়ক কৃষ্ণেন্দু স্পষ্ট ইংরেজিতে উচ্চারণ করে, প্লিজ, প্লিজ ডোন্ট অ্যাবিউজ হার লাইক দ্যাট, শি ইজ ইল। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় অতীতের ফ্ল্যাশব্যাকে, যেখানে কালাচাঁদ ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয় কলকাতার এক মেডিকেল কলেজে। শখের বশে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে গিয়ে বাঙালি ছাত্রদের ক্যাপ্টেন হয়ে যায় সে। অন্যদিকে অ্যাংলো ইংরেজি ও ইংরেজ ছাত্রদের ক্যাপ্টেন ছিলেন জনি। উভয় দলের খেলার মধ্যে জনি কৃষ্ণেন্দুকে কড়া ট্যাকেল করেন। রেফারি সেটাকে ফাউল হিসেবে কাউন্ট না করেন। তখন কালাচাঁদ বুঝে যায় শুধু কৌশল নয়, শক্তি দিয়েও খেলতে হবে। তাই সে জনিকে এমন ট্যাকেল এর শিকার বানায় যে খেলার মাঠ ছেড়ে জনির জায়গা হয় মেডিকেলের বেডে। কলেজের নার্স পলি ব্রাউনের সৎ মেয়ে রিনা ব্রাউন, যে জনির প্রিয়তমা। কিন্তু কালাচাঁদের সারল্য আর ভরপুর
উত্তমত্ব শরীর অন্যান্য গুণাবলীর জন্য রিনা ব্রাউনের মনে কালাচাঁদের একটি আলাদা জায়গা তৈরি হয়। যদিও এই ত্রিভুজ প্রেমে রিনা ব্রাউন পুরোটা ঝুঁকে থাকে জনির দিকে। তাই জনি ও রিনার বিয়ের কথা উঠলে জনির বাবা রিনার প্রকৃত পরিচয় জানতে চায়। তখন প্রকাশ হয় রিনা ব্রাউন কোনো এক গণিকার সন্তান, যার ফলে জনি রিনাকে বিয়ে করতে অস্বীকার করে। রিনার জন্য বিকল্প রাস্তা তখন কালাচাঁদ থাকলেও রিনা কোনো হিন্দু ছেলের জাত খোয়াতে রাজি ছিলেন না। অথচ কালাচাঁদ শুধু রিনার জন্য নিজের পৈতৃ বিসর্জন দিয়ে হয়ে ওঠেন কৃষ্ণেন্দু রেমন্ড। তবুও যখন রিনা তাকে ফিরিয়ে দেয়, তখন সে এই পাদ্রী বেশে স্থানীয় মানুষদের সেবা করে যাচ্ছেন। আর জিপের সেই গণিকারূপী মেয়েটি আর কেউ নয়, আমাদের গল্পের নায়িকা রিনা ব্রাউন। গল্পটি এখানে থেমে যায়নি। রিনা ব্রাউনের মৃত্যু আর কালাচাঁদের হৃদয় ভাঙ্গা হাহাকারকে লেখক শব্দমালায় অনন্য করে তুলেছেন। এই উপন্যাসের লেখক ওতেলো নাটকের বেশ কিছু সংলাপ ব্যবহার করেছেন, যা কালাচাঁদ ও রিনা ব্রাউনের ট্র্যাজেডির এক রূপক প্রকাশ। লেখক এই উপন্যাসের ফুটনোটে বলেন, রিনা ব্রাউন সময়ের ক্ষেত্রের স্রোতে ভেসে বেড়ানো এক সুতোহীন ঘুড়ি। 7 পা একসাথে অগ্রসর হলেও স্বাস্থ্যমতে যদি স্বামী স্ত্রী হওয়া যায়, এই উপন্যাসে কৃষ্ণ বা রিনা ব্রাউন এর ক্ষেত্রে তা ঘটেনি। চরিত্রের সততা নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, কৃষ্ণ বাস্তব, রিনাও চরিত্রটিও ঠিক কাল্পনিক নয়। যেখানে লেখকরা বাস্তব ঘটনাকে উপন্যাসে আশ্রয় দিতে গিয়ে ফুটনোটে বলেন সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক, সেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ব্যাপক সাহস দেখিয়েছেন। আজ এ পর্যন্তই। এই হলো আমাদের সপ্তপদী উপন্যাসের গল্পের সারাংশ। আমি আগামীতে আবারও আসছি নতুন একটি উপন্যাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আমি আসছি আগামীতে আরও একটি নতুন গ্রন্থ নিয়ে আপনাদের সামনে। সবাইকে ধন্যবাদ।